আজ আমরা আলোচনা করব তাহারই পরে মনে কবিতার বিগত বছরে আসা যত বোর্ড প্রশ্ন আছে সেগুলো নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। তো প্রতিবারের মতোই তোমাদেরকে আমি আজকে ক্লাসটা শুরু করার আগে বলবো যে আমাদের চ্যানেলে গিয়ে তাহারই পরে মনে কবিতার যে ক্লাসটা ঋষা আপু নিয়েছে, ক্লাসের ব্যাখ্যা সহ বিশ্লেষণ, সেটা একটু করে নাও। ক্লাসটা করে নিলে তোমার এমসিকিউ সলভ করতে খুবই সুবিধা হবে। ওকে, তাহলে আসো আমরা শুরু করে দেই। হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়। এই চরণটিতে নীরব কেন বলতে কবির কোন অবস্থাকে বোঝানো হয়েছে? দেখো এখানে এখানে আমাদের অপশনস আছে কি কি? জীবন সম্পর্কে উদাসীনতা, ঘুমিয়ে থাকা, কাব্য ও গান রচনায় সক্রিয় না হওয়া, শীতের চাদর মুড়ি দিয়ে থাকা। তো আমরা সবাই কবিতায় কিন্তু একটা জিনিস দেখেছি যে কবি আর কবি ভক্তের মধ্যে কিন্তু একটা সংলাপ হচ্ছে, ঠিক আছে? এই কবিতাটা কিন্তু কি সংলাপ ধর্মী, ঠিক আছে? এই কবিতাটা কেমন? সংলাপ ধর্মী। তো এখানে কি কবি আর কবি ভক্তের মধ্যে কি একটা সংলাপ হচ্ছে। কবি ভক্তের একটা কি তার হচ্ছে যে একটা অনুনয় বিনয় কবির প্রতি, ঠিক আছে? যে কবি বসন্ত এসে গিয়েছে, তবু কেন তুমি এখনো কাব্য রচনায় গান রচনায় সক্রিয় হচ্ছ না? ঠিক আছে, সো এখানে আমাদের উত্তরটা কি হবে? কাব্য ও গান রচনায় সক্রিয় না হওয়ার কারণে কবি কেন আসলে নীরব হয়ে আছে এটা নিয়ে বোঝানো হয়েছে। এটা মানে এমন না যে কবি আসলে চুপচাপ বসে আছে, কারোর সাথে কথা বলছেন, এমন না। কবি আসলে মানে অন্যান্য টাইমে, অন্যান্য বসন্ত যখন আসতো তখন কি কবি আসলে বসন্ত নিয়ে কবিতা লিখবে, এটাই তো নর্মাল, তাই না? যে কবিরা বসন্ত নিয়ে কবিতা লিখবে। কিন্তু যখন তার হাজবেন্ড মারা গিয়েছে তখন কি সে এই শীতের রিক্ততার মধ্যে হারিয়ে গিয়েছে। ওকে, তারপর আসো পরবর্তী প্রশ্নে যাই আমরা। এখানে আছে তাহারই পরে মনে কবিতায় কবি কোন ঋতুর বন্দনা করেছেন? আমরা সবাই জানি এখানে কবি হচ্ছে বন্দনা করেছেন কোন ঋতুর? বসন্ত ঋতু, ঠিক আছে? কবি বলতে কি আসলে কবি ভক্ত করেছেন বসন্ত ঋতু বন্দনা, কিন্তু মেনলি কবিতা তো লিখেছেন কবি, তাই না? সেখানে কবি বসন্তের বন্দনার কথা বলেছেন, আসলে করেছেন না। কোয়েশ্চেন একটু স্লাইড, এটাও হয় কোয়েশ্চেন, বাট কবি কিন্তু আসলে বন্দনা করেছেন বসন্তের। কিন্তু সে কি শীতকে ভুলতেই পারছে না। যদি বলে যে কোনটা কোন ঋতুকে কবি ভুলতেই পারছে না, সেটা হচ্ছে কি শীতকে ভুলতেই পারছে না। ওকে, ভুলতে পারছে না। ওকে, তারপর আসো আমরা পরবর্তী প্রশ্নে যাব। সেটা হচ্ছে দেখো, তাহারে পরে মনে কবিতায় কে কবিকে বসন্তের বন্দনা গীতি রচনা করতে বলেছেন? এটাকে অবশ্যই কবি ভক্ত। শুরুতেই তোমাদেরকে বলে আসলাম একদম বেসিক, এটা একটা কবিতা আছে। এই কবিতাটা একটা সংলাপ নির্ভর কবিতা। এখানে কবি ভক্ত কবিকে বারবার অনুরোধ করছে, ঠিক আছে, যে কবি আপনি কেন বসন্ত নিয়ে কোনো কিছু লিখছেন না। ওকে, তারপর আসো সামনে যাই। এখানে দেখো যে বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? তাহারই পরে মনে কবিতায় এই চরণ দ্বারা কি প্রকাশিত হয়েছে? কবি ভক্ত যখন কবিকে জিজ্ঞাসা করেছে যে কবি আপনি কেন কাব্য রচনা করছেন না, গান লিখছেন না, তখন কবি কিন্তু বেশ কয়েকটা এক্সাম্পল দিয়েছিল। তার যে এটা কি হয়েছে, এটা কি হয়েছে, তার মধ্যে একটা কি বাতাবি লেবুর ফুল ফুটেছে কি? বাতাবি লেবুর ফুল কিন্তু কখন ফুটে? বাতাবি লেবুর ফুল ফুটে হচ্ছে বসন্তকালে, ঠিক আছে? তো এখানে কবি বলেছে যে, এখানে দেখো অপশনটা কি, এই চরণ দ্বারা কি প্রকাশিত হয়েছে? প্রকৃতির বর্ণনা, গাছের বর্ণনা, কবির হাহাকার, কবির ব্যক্তিগত উচ্ছ্বাস, ঠিক আছে? এখানে দেখো, এখানে গাছের বর্ণনা হয় না, কবির হাহাকার হয় না, ব্যক্তিগত উচ্ছ্বাস হয় না, এখানে কি প্রকৃতির বর্ণনা হয়। আচ্ছা, আজান দিচ্ছে, আজানের মাঝে আমি একটু পজ রাখি, হ্যাঁ? أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. يا الصلاة الصلاة
ওকে, সো এই প্রশ্নটা কি ছিল? বাতাবি লেবু ফুল ফুটেছে কি তাহার এই পরে মনে কবিতায় এই চরণ দ্বারা কি প্রকাশিত হয়েছে? সো এখানে প্রকাশিত হয়েছে প্রকৃতির বর্ণনা, ঠিক আছে। কারণ এই বসন্তকালে যখন শুরু হবে তখন কি বাতাবি লেবুর ফুল ফুটে। তারপর দেখো, তাহার এই পরে মনে কবিতায় কে গন্ধে অধীর আকুল হয়ে কি না জানতে চাওয়া হয়েছে, মানে কিসের গন্ধে আসলে অধীর আকুল হয়ে আছে, ঠিক আছে। এখানে দেখো আমাদের অপশনে আছে আমের মুকুল, দক্ষিণা সমীর, বাতাবি লেবুর ফুল। তো তুমি যদি কবিতাটা একটু ভালো মতো পড়ো সেখানে কি দেখবা যে দক্ষিণা সমীর কি এখানে আমাদের মানে গন্ধে অধীর আকুল হয়েছে কিনা, এরকম কিন্তু কবিতা একটা লাইন আছে। হ্যাঁ, দক্ষিণা সমীর কি গন্ধে হয়েছে অধীর আকুল। সো এখানে আমাদের এটা কি দক্ষিণা সমীর মানে কি দক্ষিণের যে বাতাসটা, হ্যাঁ দক্ষিণ থেকে যে বাতাসটা আসে বসন্তকালে সেটা গন্ধে অধীর আকুল হয়ে আছে কিনা সেটা জিজ্ঞাসা করা হয়েছে। সো অ্যান্সারটা হবে কি দক্ষিণা সমীর। তারপর দেখো এখানে তাহারই পরে মনে কবিতায় কোথা তব নবপুষ্প সাজ উক্তিটি কার উদ্দেশ্যে বলা হয়েছে? দেখো এখানে কোথা তব নবপুষ্প সাজ, নবপুষ্প সাজ মানে কি? দেখো যখন বসন্তকাল আসে সবাই কি মানে মাথার মধ্যে একটু ফুল দিয়ে সাজায়, তারপর হচ্ছে গলায় ফুল দেয় বা হাতে কিছু ফুল লাগায়। হ্যাঁ, তোমরা দেখবা যখন এই যে পহেলা মানে ফাল্গুনে যখন তোমার হয়, হ্যাঁ। সো এখানে কার উদ্দেশ্যে বলা হয়েছে? অবশ্যই এটা কার? কবি ভক্তের একটা উক্তি। কবি ভক্ত কবিকে বলছে যে কবি বসন্তকাল তো এসে গিয়েছে, তুমি কেন তবু নবপুষ্প সাজ নেই তোমার মধ্যে, তুমি কেন নিজেকে ফুল দিয়ে রাঙাচ্ছ না, ঠিক আছে। তো সেটা কার মানে কার উদ্দেশ্যে করা হয়েছে? কবির উদ্দেশ্যে। কে করেছেন? ভক্ত করেছেন, ঠিক আছে। করেছে কে? কবি ভক্ত। করেছেন কে? কবি ভক্ত। ওকে, তারপর দেখো সামনে যাই আমরা। ডেকেছে কি সে আমাকে, শুনি নাই রাখিনি সন্ধান। এখানে সে কে? সেটা হচ্ছে এখানে বসন্ত ঋতু। কবি ভক্ত যখন কবিকে বলছে যে কবি তুমি কেন লিখছো না কোনো কিছু, বসন্তকে কেন সম্মান দিচ্ছ না, তখন কবি বলেছিল সে কি আমাকে ডেকেছে, আমি তো শুনি নাই, আমি তো জানি না। তো তখনই সে বলেছিল যে ডেকেছে কি সে আমারে, রাখি নাই, শুনি নাই, রাখি নাই সন্ধান। সো এখানে কি বসন্ত ঋতুকে আর কে রেখেছে মানে কে বলেছে উক্তিটা? কবি। হ্যাঁ, তারপর দেখো এখানে বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমন মিনতি। এখানে মানে বসন্ত বন্দনা মানে কবির কণ্ঠে শুনতে যাচ্ছে, এটা কার মিনতি? এটা কবির মিনতি, ঠিক আছে। এটা কবির মিনতি। কবি চায় যে কবি মানে কবি মানে সরি কবি না, এটা কবি ভক্ত এটা হচ্ছে কবি ভক্তের মিনতি। কার উদ্দেশ্যে? কবির উদ্দেশ্যে, ঠিক আছে, মানে কবির উদ্দেশ্যে। কবির উদ্দেশ্যে এটা কার? কবি ভক্তের। কবি ভক্ত কি বলছে? সে বলছে যে যাই হোক না কেন, তুমি যত কষ্টে থাকো না কেন, তোমার কণ্ঠে আমি এই যে বসন্ত বন্দনা সেটা শুনতেই চাচ্ছি। হ্যাঁ, তারপর দেখো এখানে দেখো তাহার এই পরে মনে কবিতায় কবি গান রচনা না করলেও বসন্ত ঋতু এসেছে কেন, এটাই কি মানে এই যে কবি মানে কবি দেখো মানে একটা সত্তা, একটা সিঙ্গেল সত্তা। হ্যাঁ, সে কিন্তু প্রকৃতির সামনে কিছুই না, তাই না? কবি কিন্তু এবার রচনা করছে না কোনো কিছু, কবিতা লিখছে না, গান লিখছে না, তবু কিন্তু বসন্ত এসে গিয়েছে। কেন? বাতাবি নেবুর ফুল ফোটায়। বাতাবি নেবুর ফুল ফোটার জন্য কি বসন্ত আসে নাকি? বসন্ত আসলেই বাতাবি নেবুর ফুল ফোটে। দক্ষিণা বাতাস কখন বয়? বসন্ত আসলেই বয়, ঠিক আছে। কবি ভক্তের আহ্বানে কি হয়ে গিয়েছে বসন্ত ঋতু এসে গিয়েছে? না, এটাই প্রকৃতির অমোঘ নিয়ম, যে নিয়মটা তুমি চেঞ্জ করতে পারবা না। প্রকৃতি একটা নির্দিষ্ট প্যাটার্নে চলে, যেটা কি আমরা সিঙ্গেল কোনো মানুষ চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, তো এখানে প্রকৃতিতে বসন্ত এসেছে প্রকৃতির অমোঘ নিয়মে। ওকে, তারপর দেখো তাহার এই পরে মনে কবিতায় বসন্ত কাকে স্মরণ করে এসেছে। এখানে দেখো অপশনস আছে কি ফাগুন, বাতাবি নেবু, আমের মুকুল, দেন হচ্ছে কি দক্ষিণা সমীর। এখানে আমরা দেখেছি কবিতায় এই কয়েকটা কিন্তু জিনিস দেওয়া হয়েছে, যেমন বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, আমের মুকুল কি ধরেছে এরকম, দক্ষিণা সমীর। তো এখানে ফাগুন, হ্যাঁ ফাগুনকে স্মরণ করে কিন্তু আমাদের এই যে বসন্তকালটা সেটা কিন্তু এসে গিয়েছে, ঠিক আছে। এই ফাগুনকে তুমি যদি কবিতা পড়ো তখন দেখবে যে ফাগুনে সরিয়া এসেছে। দেন আমরা সামনে যাই।
এরপর দেখো, ওগো কবি অভিমান করেছো কি তাই? কবির অভিমানের কারণ কি? যখন কবি বলছে, কবি ভক্ত কবিকে খুবই অনুরোধ করছে, হ্যাঁ আপনি কবিতা লিখেন, গান লিখেন। যখন সে না লেখার পরেও বসন্ত এসে গিয়েছে, তখন কবি বলল যে হ্যাঁ আমি তো লিখি নাই, তাও তো আসছে, তো আমাকে তো আসলে কেয়ার করে না মানে এই বসন্ত। তখন কবি বলছে আচ্ছা তুমি কি অভিমান করলা তাই? তো এখানে কবি অভিমানের কারণটা কি? কারণ হচ্ছে ফাগুন প্রকৃতির নিয়মে চলে এসেছে, প্রিয়জন নীরবে চলে গেছে এটা না, কেউ বসন্তের কথা স্মরণ করতে দেয়নি এটাও না, মাঘের সন্ন্যাসী শূন্য হাতে বিদায় নিয়েছে এটাও না। কবির অভিমানের কারণ হচ্ছে ফাগুন প্রকৃতির নিয়মে চলে এসেছে তাই, মানে সে কবির গান লিখতে হয় নাই, একাই চলে এসেছে, যেন কি কবি অভিমান করেছে। ওকে, তারপর দেখো এখানে, তাহার এই পরে মনে কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা? অপশন দেখো, বসন্তের, একদম বসন্তের প্রতি কবির তীব্র বিমুখতা। কেন? শীত না, শীতের প্রতি তার বিমুখতা না, বরঞ্চ শীতের প্রতি সে এখন খুবই আবেগ আপ্লুত, নিজেরও না ভক্তের প্রতিও না। কারণ সে কি ভক্তের প্রতিটা কথার কিন্তু রিপ্লাই দিচ্ছে, ভক্তকে সে কিন্তু কথাবার্তা বলছে ভক্তর সাথে, কিন্তু বসন্তের, হ্যাঁ বসন্তের প্রতি কবির তীব্র বিমুখতা, এটা কিন্তু কবি ভক্ত বলেছেন। তবু কেন আজ তীব্র বিমুখতা? ওকে, তারপর আসো আমরা সামনের দিকে যাই একটু। নিচের কোনটিতে কবির অভিমান প্রকাশ পেয়েছে? অভিমান প্রকাশ পেয়েছে দেখো, কহিল সে কাছে সরিয়া আসি, মানে কাছে চলে এসে বলছে, কেন অভিমান না। কহিল সে মৃদু মধু স্বরে, এটাও না। কহিল যে সুদূরে চাহিয়া, এটাও না। কহিল সে পরম হেলায়, মানে সে হচ্ছে একদম পরম হেলায় এসে বলতেছে হ্যাঁ মানে আমি আসলে কেয়ার করি না। এখানে কি কবির অভিমান প্রকাশ পেয়েছে। ধরো তুমি কারোর সাথে রাগ করেছো, একটা কথা জিজ্ঞাসা করছে, তখন তুমি কি অ্যান্সার কি খুবই মানে লাফায় লাফায় দিবা? এমন তো না, তখন হ্যাঁ মনে করবো না, মানে এরকম তুমি হচ্ছে খুবই হেলায় ফেলায় অ্যান্সার দিবা। তো এখানেও ব্যাপারটা তেমনই হয়েছে। তারপর আসো সামনে যাই। তাহারে পরে মনে কবিতায় কে অর্ঘ্য বিরচন করে? অর্ঘ্য মানে হচ্ছে কি পূজা, পূজার যে উপকরণটা, হ্যাঁ অর্ঘ্য মানে কি পূজার যে উপকরণটা, সেটা কে বিরচন করে? এখানে দেখো, এখানে একটা অপশন আছে কি কবি, দেন হচ্ছে শীত, শীত তো হবেই না, দেন ভক্ত, দেন বসন্ত। দেখো এখানে তাহারে পরে মনে কবিতায় অর্ঘ্য বিচরণ করে, কি করে, কাকে করতে বলা হয়েছে? দেখো কবি ভক্ত হচ্ছে কি করতে বলছে, করতে বলছে, কাকে বলছে? কবিকে। অ্যান্সারটা হবে কবি। কার উদ্দেশ্যে করতে বলেছে? বসন্তের উদ্দেশ্যে। ঠিক আছে, আবার একটু মন দিয়ে শোনো, এখানে কবি ভক্ত অর্ঘ্য বিচরণ করতে বলছে কাকে? কবিকে। কার উদ্দেশ্যে? বসন্তের উদ্দেশ্যে। ঠিক আছে, তারপর আসো সামনে যাই আমরা। এখানে দেখো, তাহার এই পরে মনে কবিতায় কবির বসন্ত বিমুখতা দিয়ে মানে কি বোঝানো হয়েছে আসলে, তার মনে আসলে কি একটা অবস্থা? এখানে দেখো ব্যর্থতা না, নিঃসঙ্গতাও না, শূন্যতাও না, এখানে উদাসীনতা। মানে কবির যে বসন্ত বিমুখতা, সেটা কেন? মানে সে উদাসীন, বসন্ত আসছে, পাখি গান গাচ্ছে, বাতাবি লেবুর ফুল ফুটেছে, দক্ষিণা সুমির গান গাচ্ছে, হ্যাঁ কিন্তু কবির কিন্তু মনে কোনো মানে মানে পুলক জাগেনি, হ্যাঁ সে পুলকিত না, সে কষ্টে জর্জরিত। ঠিক আছে, এটা কি? তার কবির উদাসীনতা। তারপর দেখো এখানে, তাহার এই পরে মনে কবিতায় কবি কাকে ব্যথা দিয়েছেন? এখানে দেখো, এখানে ফাল্গুনকে না, প্রকৃতিকেও না, পাঠককেও না, ঋতুরাজ বসন্তকে। কবি কি বসন্তকে ব্যথা দিয়েছেন। কিভাবে ব্যথা দিয়েছেন? সে তার অর্ঘ্য, তার প্রতি অর্ঘ্য বিরোচন না করে, তাকে সুওয়েলকাম না করে। ঠিক আছে, তারপর আসো সামনে যাই আমরা। এখানে কহিল সে কাছে সরে আসি, পরের পঙ্ক্তি কোনটি? দেখো এখানে কহিল সে মানে কাছে সরে আসি, কহিল তরিতলে মাঘের সন্ন্যাসী, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, নাই হলো না হোক এবারে না। এখানে এই অপশনটা দুবার হয়ে গেছে ভুলে, কিন্তু এটা কোনটা হবে? কহিল সে কাছে সরে আসি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, এটা হচ্ছে কি পরের লাইনটা। তো এখানে তোমার মানে কবিতার একটু ভালো মতো একটু মনে রাখতে হবে, ঠিক আছে, একটু মুখস্থ রাখতে হবে। তারপর আসো সামনে যাই আমরা। এখানে দেখো, তাহার এই পরে মনে কবিতায় শীতকালকে মাঘের সন্ন্যাসী বলার কারণ কি? এখানে শীতকালকে মাঘের সন্ন্যাসী বলা হয়েছে কারণ শীতকাল বারবার শূন্য হাতে ফিরে আসে, এটা না। শীতকাল খালি হাতে বিদায় নেয়, এটাও না। শীতকাল কুয়াশার চাদর দিয়ে বিদায় নেয়, এটাও না। শীতকালে গাছের পাতা ঝরে যায়। দেখো এখানে তাহলে আমাদের কোন অপশনটা হচ্ছে? দেখো একটু, শীতকাল বারবার শূন্য হাতে ফিরে আসে, শীতকাল খালি হাতে বিদায় নেয়, শীতকাল কুয়াশার চাদর গায়ে বিদায় নেয়, শীতকাল গাছের পাতা ঝরে যায়। দেখো
এখানে আমাদের অপশনগুলো, শীতকাল গাছের পাতা ঝরে পড়ে যায়, এটা কিন্তু হয় না, মাঘের সন্ন্যাসী। তারপর দেখো শীতকাল কুয়াশার চাদর গায়ে দিয়ে বিদায় নেয়, সেটা কি অলক্ষের পাথার? হ্যাঁ, এটাও কিন্তু না। শীতকাল খালি হাতে বিদায় নেয়, শীতকাল বারবার শূন্য হাতে ফিরে আসে, এটা না। শীতকাল কি খালি হাতে বিদায় নেয়, এটা হচ্ছে আমাদের কি মাঘের সন্ন্যাসী বলার কারণটা। ওকে, তারপর দেখো এখানে, তাহার এই পরে মনে কবিতায় পুষ্পশূন্য দিগন্তের পথে কে চলে গিয়েছে। এখানে দেখো কুহেলি উত্তরী। কুহেলি উত্তরী কি, মানে কুয়াশা চাদর গায়ে দিয়ে মানে পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গিয়েছে কে, মাঘের সন্ন্যাসী। ঠিক আছে, এখানে ধারে পরে মনে কবিতায় পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গেছে কে, কুহেলি উত্তরী গায়ে দিয়ে কে, মাঘের সন্ন্যাসী, মানে কে, শীতকালটা। ঠিক আছে, কুহেলি উত্তরী তো এটা অ্যান্সার না, মানে এটা হচ্ছে তোমার, দেখো মানে মাঘের সন্ন্যাসী মানে শীতকাল, সে কি করেছে, সে কুহেল উত্তরে গায়ে দিয়ে চলে গিয়েছে কোথায়, দিগন্তের পথে। ওকে, তারপর দেখো এখানে, ফুল কি ফোটেনি শাখে, কবি সুফিয়া কামাল এরকম প্রশ্ন কেন করেছেন। এই যে ফুল কি ফোটেনি শাখে, কেন, কারণ তার উদাসীনতা, সে দেখতেই পাচ্ছে না, সবাই দেখতে পাচ্ছে যে ফুল ফুটে গিয়েছে, কিন্তু কি তার কোনো আকর্ষণ নেই এদিকে। ওকে, তারপর আসো সামনে যাই আমরা। নিচের কোনটিতে 18 বছর বয়সের ইতিবাচক দিকের প্রতিফলন ঘটেছে। দেখো এখানে এটা 18 বছর বয়স থেকে ভুলে গিয়েছে, এটা একটু সরি, আমরা পরেরটা যাই আসো। দেখো, তাহার এই পরে মনে কবিতায় কবির কাকে মনে পড়ে, কবির মাঘের সন্ন্যাসীকে মনে পড়ে। মাঘের সন্ন্যাসীকে, শীতকাল, কেন কবির বারবার শীতকালকে কেন মনে পড়ছে, কারণ শীতকালে সে তার যে সাহিত্য রচনার প্রতি যে তাকে বারবার অনুপ্রেরণা দিত, তার স্বামী সৈয়দ নিহাল হোসেন যে মারা গিয়েছে, কবির কি তাকে বারবার মনে পড়ছে। ঠিক আছে, তাহলে আসো এরপর আমরা সামনের দিকে যাই। এখানে দেখো, জানি তোমার হৃদয় শূন্য, মন পুরে কার জন্য, উদ্দীপকের কার শব্দটি তাহারই পরের মনে কবিতার কোন বিষয় স্মরণ করিয়ে দেয়। দেখো, জানি তোমার হৃদয় শূন্য, মন পুরে কার জন্য, এখানে কার মানে কার জন্য, এখানে শীতের জন্য কিন্তু কবির মন পুরে। হ্যাঁ, শীতটাকে সে বারবার মনে করছে। তারপর দেখো এখানে, দক্ষিণ দুয়ার গেছে খুলি চরণটিতে কি বোঝানো হয়েছে। দেখো এখানে কবির কিন্তু উদাসীনতা বারবার, মানে কবি কি দক্ষিণ দুয়ার খুলে গিয়েছে কিনা কবি সেটা জানতেই চাচ্ছে না। হ্যাঁ, মানে সে কেয়ারই করে না একদম। এরপর দেখো, পুষ্পশূন্য দিগন্তের পথে এর প্রতীক কি তাৎপর্য কোনটি। এটা হচ্ছে দেখো, শীত প্রকৃতির রিক্ততা এটাও না, বসন্তের বিপরীত রূপ এটাও না, পুষ্পহীন আদিগন্ত পথ এটাও না, কবির মন জুড়ে থাকা প্রিয়জন হারানো বেদনা, এটাই কি পুষ্পশূন্য দিগন্তের পথে। কবি যে তার প্রিয়জনকে হারিয়েছেন, সেটা কি, সে পথে কোনো ফুল নেই, সেটা একটা দিগন্ত পথ। হ্যাঁ, ওকে, তারপর দেখো, তাহার এই পরে মনে কবিতায় কোথায় বসন্তের আবির্ভাব ঘটেছে। বসন্তের আবির্ভাবটা আসলে কোথায় ঘটে, সেটা প্রকৃতিতে ঘটে। হ্যাঁ, অবশ্যই। ওকে, তারপর দেখো এখানে, কোহেলি শব্দের অর্থ কি। কোহেলি শব্দের অর্থ এখানে দেখো, কোহেলি এটা কুয়াশা, এটা একদম শব্দের অর্থ থেকে এসেছে। আরেকটা আসতে পারে এরকম উত্তরী, উত্তরী মানে কি চাদর। ঠিক আছে, উত্তরী মানে কি চাদর। কেউ আসছে, ওকে, তারপর দেখো এখানে একটু মুছে নেই আমি। তাহার এই পরে মনে কবিতায় ব্যবহৃত উত্তরী শব্দের অর্থ কি, একটু আগে যেটা বলে আসলাম আমি, এটা মানে হচ্ছে কি চাদর। ঠিক আছে, এটা মানে কি চাদর। ওকে, তারপর আসো আমরা সামনে যাই। এখানে আছে, তাহার এই পরে মনে কবিতায় অর্ঘ্য বিরোচন শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, অর্ঘ্য বিরোচন আমরা জানি কি, অর্ঘ্য মানে কি পূজার উপকরণ। ঠিক আছে, অর্ঘ্য কি পূজার উপকরণ। এখানে দেখো, তাহার এই পরে মনে কবিতায় অর্ঘ্য বিরাচন শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে, সেটা কি দেখো এখানে, ঋতুরাজ বসন্তকে বরণ, ফুলের বন্দনা গীতি, বসন্ত আগমনী গান, অঞ্জলি বা উপহার রচনা। এখানে বোঝানো হয়েছে কি অঞ্জলি বা উপহার রচনা, মানে বসন্ত ঋতু যে এসেছে তার জন্য যে একটা অঞ্জলি বা হচ্ছে উপহার রচনা করবে, সেটাকে কবি ভক্ত কি হিসাবে ইউজ করেছিল, অর্ঘ্য বিরোচন করার অর্থে। ওকে, তারপর দেখো আমরা একটু সামনে যাই। সেখানে কুহেলি শব্দের অর্থ কি আবার এসেছে, এটা কুহেলি কি কুয়াশা, উত্তরী কি চাদর। ঠিক আছে, ওকে, তারপর দেখো এখানে, তাহার এই পরে মনে কবিতায় ব্যবহৃত কুহেলি উত্তরী শব্দের অর্থ কি। কুহেলি উত্তরী কি, একটা বলে আসলাম আমরা, সেটা কি কুয়াশার চাদর। ঠিক আছে, কুহেলি উত্তরী কি
কুয়াশার চাদর, এখানে আসলে অপশনে কোনোটাই ঠিক দেখছি না আমি। আচ্ছা, এটাকে তুমি একটু দেখে নিবা। মাঘের কুয়াশা হবে না এখানে, উত্তরের কুয়াশা না, উত্তরের কুয়াশা এখানে আসলে কুয়াশা চাদর, হ্যাঁ, বা চাদর মাখানো কুয়াশা। কুয়াশার চাদর, ওকে, এটা হবে অ্যান্সার। এরপর দেখো, তাহার এই পরে মনে কবিতায় কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? এখানে দেখো, প্রকৃতির প্রতি মানব মনের বিরূপতা এটা না, মানুষের ব্যক্তিগত জীবনের দুঃখ কষ্ট এটা তো আছেই, প্রকৃতির প্রতি কবি মনের ভাবান্তর এটা আসলে ভাবে হয় না, মানব বন প্রকৃতির যোগ সাদৃশ্য। ঠিক আছে, দেখো এখানে তাহার এই পরে মনে কবিতায় কোন বিষয়টি প্রাধান্য আমাদের বুঝতে হবে। এখানে কিন্তু দেখো এগুলো কিন্তু আছে, কিন্তু প্রাধান্য কোনটা পেয়েছে? এখানে দেখো যে আসলে মানব মন এবং প্রকৃতির যে যোগ সাদৃশ্যটা, মানে মানুষের মনের সাথে যে প্রকৃতির একটা কানেকশন আছে, সেটাকে কিন্তু তাহার এই পরে মনে কবিতা একটু ভালো মতো দেখানো হয়েছে। ঠিক আছে, এটা ব্যাপারটা কি প্রাধান্য পেয়েছে। তারপর দেখো এখানে, তাহার এই পরে মনে কবিতায় কবি কাকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন? সেটা তো অবশ্যই শীতকাল। সে বলেছেন যে মাঘের সন্ন্যাসী কোহেলী উত্তরিতরে, সে হচ্ছে একদম চলে গিয়েছে দিগন্তের পথে, হ্যাঁ, তার হাজবেন্ড যে মারা গিয়েছে শীতকালে, সেটাকে সে কোনোভাবেই ভুলতে পারছে না। ওকে, তারপর দেখো এখানে, তাহার এই পরে মনে কবিতাটি প্রকাশিত হয় কবে? এটা প্রকাশিত হয়েছিল কবে? 1935 সালে। ঠিক আছে, তারপর আসো আমরা সামনে যাই। নিচের কোন কবিতাটি নাট্যগুণ সম্পন্ন? নাট্যগুণ সম্পন্ন, দেখো এই যে আমাদের তাহার এই পরে মনে কবিতা, এখানে কিন্তু এটা কিন্তু নাটকীয়তায় ভরা। কবি ভক্ত একটা কথা বলছেন, একটা জিনিস চাচ্ছেন, কবিকে সেটা করতে যাচ্ছে না, হ্যাঁ, সেটা কি নাটকীয়তা প্রকাশ পাচ্ছে না একটা, এটাই কিন্তু আমাদের তাহার এই পরে মনে কবিতা। ওকে, এটা কিন্তু নাট্যগুণ সম্পন্ন। এরপর দেখো এখানে, তাহার এই পরে মনে কবিতায় কবির মন বিষণ্ণতায় আচ্ছন্ন যে কারণে, সেটা হচ্ছে দেখো, কবি ভক্তি উদাসীনতায় না, প্রিয়জন প্রিয়জন হারানোর শোকে। এইটাই আসলে কবি বিষণ্ণতায় আচ্ছন্ন কেন? কারণ তার হাজবেন্ড মারা গিয়েছে, হ্যাঁ, তার কারণে কি সে এই শোকে আচ্ছন্ন হয়ে আছে। তারপর দেখো, তোমার পঠিত কোন কবিতাটি সংলাপ নির্ভর? এই যে আমাদের কবিতা তাহারই পরে মনে, এটাই কিন্তু সংলাপ নির্ভর। ঠিক আছে, দেখো কবি ভক্ত একটা সংলাপ বলতেছে, কবি আরেকটা বলতেছে, হ্যাঁ, হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, এরকম ভাবে। এরপর আসো, তাহার এই পরে মনে কবিতাটি গঠনরীতি কোন বৈশিষ্ট্যের? এটার গঠনরীতি কিন্তু এই নাটকীয়, হ্যাঁ, এটা গঠনরীতি কি নাটকীয়, একটু আগে বলে আসলাম এটা কি নাটকীয় গঠনরীতিতে করা হয়েছে। তারপর দেখো, তাহার এই পরে মনে কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য কোনটা? এখানে আসলে কোন লক্ষণীয় বৈশিষ্ট্য আছে? সেটা কি নাটকীয়তা। এই নাটকীয়তা নিয়েও দেখো বারবার প্রশ্ন এসেছে, তো এটাও কিন্তু এই বছর কোনো না কোনো বোর্ডে আসবেই, একদম 100%। তারপর দেখো এখানে, তাহার এই পরে মনে কবিতার কোন দিকটি পাঠকের অন্তর ছুঁয়ে যায়? সেটা দেখো এখানে সুললিত ছন্দ। এখানে আরেকটা জিনিস কি দেখো, তুমি বসন্ত বন্দনাও তো মনে করতে পারো, সংলাপ ধর্মিতা আসলে অন্তর ছোঁয়ার মতো জিনিস না, নাটকীয় উপস্থাপন কিন্তু অন্তর ছোঁয়ার মতো জিনিস না। আর যাই হোক, ঠিক আছে, বসন্ত বন্দনাও কিন্তু অন্তর ছুঁবে না। সুললিত ছন্দ কোনটা? এটা প্রথমত তোমার পাঠ পরিচিতির একটা ডিরেক্ট লাইন, বুঝতে পেরেছো? ব্যাপারটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা কবিতার পাঠ পরিচিতির একটা একদম ডিরেক্ট লাইন। সো তোমাদেরকে একটা জিনিস আমি আবার মনে করিয়ে দেই, বাংলা এমসিকিউতে প্রতি বছর কিছু কোশ্চেন নিয়ে ডাউট হয় এবং সেই ডাউটের অ্যান্সার পাওয়া যায় পাঠ পরিচিতিতে। পাঠ পরিচিতিতে তারা যে একটা বিশ্লেষণ দিয়েছে, সেখান থেকে ডিরেক্ট এমসিকিউ দিয়ে দেয় প্রতি বছর। অনেকে কি না, মানে ওইটা ঠিক মতো পড়ে না, তখন সে অ্যান্সার দিয়ে আসে, স্যার আমার তো নাটকের উপস্থাপনটা একদম মন ছুঁয়ে গেছে, এভাবে করলে আসলে হবে না। ঠিক আছে, তোমার কি করতে হবে? পাঠ পরিচিতি পড়তে হবে, যেভাবে আমাদের যারা বিশ্লেষণ করেছে এগুলাকে, তারা যেভাবে বা বিশ্লেষণ দিয়েছে সেভাবেই করতে হবে। ঠিক আছে, সেখানে কি সুললিত একটা ছন্দ আছে না এই কবিতার মধ্যে, কবি ভক্ত বলতেছে একটা জিনিস, কবির মনে কষ্ট, কবি সেই কষ্টটাকে ডিফারেন্ট ভাবে উপস্থাপন করতেছে। দেখো কবি কিন্তু বলতে পারতো যে আমার হাজবেন্ড মারা গেছে, তুমি আমার সাথে এখানে ফাইজলামি করো না, আমি তোমার ফাইজলামি শুনতে বসে নেই এখানে, যে আমি কবিতার রবিতা এখন লিখবো না গেছো। কিন্তু কবি কিন্তু সেই সুন্দর কথা রেখে বলতেছে যে পাতাবি নেবুর ফুল ফুটেছে কি। দেখো মানে এইটাই হচ্ছে কবির মধ্যে আর আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা ডিফারেন্স। ঠিক আছে, ওকে। তারপর দেখো এখানে, গঠনরীতির দিক থেকে তাহারে পরে মনে কবিতা কোন ধরনের রচনা? গঠনরীতির দিক থেকে কিন্তু আবার এটা কি সংলাপ নির্ভর। ঠিক আছে, সংলাপ, কবি ভক্ত আর কবির মধ্যে যে সংলাপটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কবিতায় সেটা। তারপর দেখো,
তাহারই পরে মনে কবিতায় কবিতার সাথে কার সাথে অভিমান করেছেন? দেখো, কবি কিন্তু বসন্তের সাথে অভিমান করেছেন, কারণ বসন্ত কিন্তু এসে পড়েছে, কবিকে পাত্তা না দিয়েই এসে পড়েছে বসন্ত, তাই কবি অভিমান করেছেন। তারপর এখানে দেখো, তাহারই পরে মনে কবিতায় কবি কোন লক্ষণকে বসন্তকালীন বলে মনে করেন? মাধবী কুঁড়ির ফুল ফুটেছে কি, অলখের পাথার বাহিয়া, তারপর হচ্ছে আমের মুকুল ফুটেছে কি, এই সবগুলাকেই কিন্তু কবি বসন্তের লক্ষণ মনে করেন। ঠিক আছে, আমরা কিন্তু কবিতা এই তিনটা জিনিসই পেয়েছি, সো অ্যান্সার কি? তিনটাই হবে। তারপর আসো সামনে যাই। তাহারই পরে মনে কবিতায় কার আগমনী গানের কথা বলা হয়েছে? এখানে ঋতুরাজ, বসন্তের আগমনী গান, আমের মুকুল, দক্ষিণার সময়। দেখো, এগুলো না, আসলে আগমনী গান শুধু কি বসন্তের, আর এগুলো হচ্ছে কি লক্ষণ। হ্যাঁ, বসন্তকাল যে আসতেছে তার লক্ষণ কিন্তু এগুলা, দক্ষিণা সমীর, দেন হচ্ছে তোমার আমের মুকুল, বাতাবি নেবু, হ্যাঁ এগুলা। তারপর দেখো এখানে, তাহারই পরে মনে কবিতায় নীরব কেন বলতে কি বোঝানো হয়েছে? দেখো, কবি কেন উদাসীন হয়ে আছেন, এটা কিন্তু হয়। কবি কেন বসন্তকে সম্বোধন করছেন না, এটাও হয়। কবি কেন কাব্য রচনায় সক্রিয় হচ্ছেন না, মানে কবি কেন নীরব, এটা দিয়ে কিন্তু তিনটা অপশনই হয়ে যায়। তুমি যদি একটু ঠিক মতো পড়ো, হ্যাঁ কবিতা যদি একটু মোটামুটি পড়ো, আর যদি এই লাইনগুলো একটু ভালো মতো পড়ো, তাহলে কিন্তু এই অ্যান্সার করাগুলো খুব ইজি। আরেকটা জিনিস কি, আসলে বাংলা অনুধাবনে কিন্তু খুব বেশি আসলে মার্ক কাটা যায় এমসিকিউ অনেকের, তোমরা খুবই কনফিউজড হয়ে যাও। সেই কনফিউশন কাটানোর যে একটা উপায়, সেটা আমি একবার বললাম তোমাদেরকে, যে কি তোমরা কি করবা, তোমরা হচ্ছে পাঠ পরিচিতিটা খুব ভালো মতো পড়বা। এখান থেকে কিন্তু প্রতি বছর একটা তোমার ডাউট লাগে। দেখো, তাহারই পরে মনে কবিতায় কবি শীতকে মাঘের সন্ন্যাসী বলেছেন কারণ কি? মাঘের শীতের তীব্রতার জন্য, এটা কিন্তু আসলে হয় না, লজিক্যাল না। শীতের রিক্ততার জন্য এটা হয়, দেন হচ্ছে কুয়াশার চাদরের জন্য এটা হয়। ঠিক আছে, এই দুইটা জিনিস হয়, 2 আর 3 যে অপশন আছে সেটা আমাদের অ্যান্সার হবে। এইখানে একটা অ্যান্সার হবে 2 আর 3, এটা এটা ধরে নাও 2 আর 3, এটা হবে অ্যান্সার। তাহারে পরে মনে কবিতায় পুষ্পারতি বলতে কি বোঝানো হয়েছে? পুষ্পারতি মানে কি? ফুলের বন্দনা বা ফুলের নিবেদন। ঠিক আছে, যে মানে ফুলের বন্দনা বা ফুলের নিবেদন, ফুলের সৌরভ কিন্তু না। হ্যাঁ, তুমি যে ফুলটাকে দিচ্ছ, মানে অর্ঘ্য বিরোচন করছো, বা তাকে যে ফুলটাকে দিচ্ছ, হ্যাঁ ওয়েলকাম জানাচ্ছ, সেটাই হচ্ছে কি ফুলের বন্দনা বা ফুলের নিবেদন। ফুলের সৌরভ কিন্তু হয় না। তো 1 আর 2 হবে অ্যান্সার। হ্যাঁ, তারপর সামনে যাই। এইখানে দেখো, তাহারই পরে মনে কবিতা অনুসারে বসন্ত ঋতুতে কি মানব মনে আনন্দ বিরাজ করে? হ্যাঁ সঠিক। আমের মুকুল ফুটে, সঠিক। দক্ষিণা বাতাস বইতে থাকে, সঠিক। মানে কি সবগুলাই হবে। ওকে, খুবই ইজি। কবিতা একবার ভালো মতো পড়লে, তোমাদেরকে আবারও বলছি, আমাদের কিন্তু প্লে লিস্ট আছে, সবগুলো কবিতা একসাথেও আছে, আলাদা আলাদা আছে। তুমি যে কোনো একটা ভিডিও দেখে নিবা, দেখে নিয়ে তারপর যদি সলভ করতে আসলে দেখবে অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো, হিম কুহেলি অন্তরতলে আজিকে পুলক জাগিয়ে রাঙিয়ে উঠেছে পলাশ কলিকা মধুর রঙিন লাগে। হ্যাঁ, তাহলে দেখো উদ্দীপকটি নিচের কোন ইঙ্গিত করে? এখানে দেখো অপশন, দেখো যে প্রাকৃতিক সৌন্দর্য, শীতের বিদায়, বসন্তের আগমন, প্রিয়জন হারানোর বেদনা। ঠিক আছে, প্রিয়জন হারানোর বেদনা, এই জিনিসটা দেখে একটা জিনিস মনে পড়লো, যাক না বলি সেটা। দেখো, এখানে হিম কুহেলি অন্তরতলে আজিকে পুলক জাগে রাঙিয়ে উঠেছে পলাশ কলিকা মধুর রঙিন লাগে, সেটা কি? অবশ্যই বসন্তের আগমনকে বোঝাচ্ছে। হ্যাঁ, তারপর আসো দেখি আমরা সামনে যাই। এই জিনিসটাতেই উদ্দীপকটিতে তাহারই পরে মনে কবিতার কোন সুর ধ্বনিত হয়েছে? আসলে আমরা দেখি সুরটা একটু খুঁজে বের করে ট্রাই করেছে, কোন সুরটা ধ্বনিত হলো। প্রকৃতি ও মানব মনের সম্পর্ক, সেটা প্রকৃতি ও পরিপূর্ণতার, প্রাকৃতিক পরিবর্তনের, জীবন প্রবাহে। দেখো এখানে কি হলো, হিমকুহেলি, এখানে কি শীতকালকে দেখতে পাচ্ছি না আমরা, এখানে কি হচ্ছে বসন্তকাল এসে পড়ছে না, এখানে কিন্তু প্রকৃতি মানব মনের সম্পর্কে কোনো কিছু বলাই নাই, প্রাকৃতিক পরিপূর্ণতা কোনো কিছু নাই, জীবন প্রবাহ নাই। এখানে প্রাকৃতিক যে একটা পরিবর্তন হয়, শীতকাল থেকে যে বসন্তের শিফটটা, এটাকে কিন্তু বোঝানো হয়েছে। ওকে, তারপর আসো সামনে যাই আমরা। এখানে দেখো আরেকটা প্রশ্ন আছে যে উদ্দীপক, আচ্ছা এখানে একটা উদ্দীপক ছিল, যে উদ্দীপকের হচ্ছে উদ্দীপকটা নাই। আচ্ছা, উদ্দীপক হয়তো এমন ছিল একটা কাহিনী, যে তোমার একটা মেয়ে ছিল উদ্দীপকের, সেই মেয়েটা হচ্ছে তোমার মন খারাপ ছিল, বাট হচ্ছে যে আমি একটু মনে করে দাঁড়াও, উদ্দীপকটা আমি দেখেছিলাম একটু আগে, যে ধরো একটা মেয়ে, হ্যাঁ সে হচ্ছে তার মন খারাপ কোনো একটা কারণে, কিন্তু সে কোথাও একটা জিনিস জায়গায় গিয়ে সে হচ্ছে তার মনটা, ধরো যে এরকম সিচুয়েশন আসলো, যেমন কবিকে কবিতা লিখতে বলা হয়েছে, কিন্তু কবিতা লিখতেছে না, বাট মেয়েটাকে এরকম একটা কাজ করতে বলা হয়েছে, মেয়েটা করে ফেলছে কাজটা। ঠিক আছে, তো এখানে যদি আমরা দেখি এরকম একটা সিচুয়েশন, তাহলে আমরা কি দেখতে পারবো? দেখো,
আমরা পাবো যে বৈপরীত্য, মানে মেয়েটি সহজ হয়ে ওঠা, মানে মেয়েটা কি সহজ হয়ে উঠছে ওই সিচুয়েশনে, বাট কবি কিন্তু সহজ হয়ে উঠতে পারে নাই। তার মানে কি আমরা বৈপরীত্য পাবো কবির সাথে, মানব মনের রহস্যময়তা পাবো, স্মৃতি মুগ্ধতা সেটা কিন্তু পাবো না। ওকে, তারপর দেখো, ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি, করুণ চোখে চেয়ে আছে সাজের ঝরা ফুলগুলি। মানে কবিতায় কবি যেমন তার হাজবেন্ডকে হারিয়েছেন, এখানে গানের বুলবুলি, এখানে দেখো এখানে কি গানের বুলবুলিতে আমরা কবিতায় কোনটাকে মিন করতে পারবো? শীত, শীতকে কবি হারিয়েছেন। হ্যাঁ, সে কিন্তু তার হাজবেন্ডের কথা বলতেছে না কোন জায়গায়, সে কিন্তু শীতের কথা বলতেছে। তাহলে দেখো, উদ্দীপকের গানের বুলবুলি তাহারে পরে মনে কবিতায় কোন প্রসঙ্গের অবতারণা করে? সেটা কি ভক্তবৃন্দ না, প্রয়াত স্বামী, শীত ঋতু, বসন্ত, ঋতুরাজ বসন্ত। এই শীতকালে তার যে হাজবেন্ডকে হারিয়েছে কবি, হ্যাঁ, এই যে প্রয়াত স্বামী, কোন প্রসঙ্গ? দেখো এখানে তার প্রয়াত স্বামীকে কিন্তু পাওয়া যায়, কিন্তু এখানে কিন্তু খেলাটা দেখো, এখানে তার প্রয়াত স্বামী এবং শীত ঋতু, কবি কিন্তু কবিতায় তার হাজবেন্ডকে কিন্তু একবারও মিন করে নাই। ঠিক আছে, কবি কি করেছেন বারবার, সে হচ্ছে শীতকালটাকে বারবার হচ্ছে মিন করেছে। সো প্রসঙ্গ যদি আসে তুমি শীতকাল লাগাতে পারবা, কিছু ক্ষেত্রে প্রয়াত স্বামীও কিছু টিচার বলেছেন। সো এই কোশ্চেনটা খুবই ডাউটফুল, তবে শীত দাঁড়ানো যায় শীতকালটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। ঠিক আছে, তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো যেখানে উদ্দীপকের গানের বুলবুলি তাহার এই কবিতায় পরে মনে কবিতার কোন প্রসঙ্গে অবতারণা করে? শীত ঋতুই। দেখো কবি কিন্তু কবিতায় হাজবেন্ডের কথা কোন জায়গায় মেনশন করেন। ঠিক আছে, কবি কিন্তু বারবার বলেছে কি যে শীত চলে গিয়েছে, হ্যাঁ, কোয়েল উত্তরি জলে মাঘের সন্ন্যাসী চলে গিয়েছে, তার মানে কি এখানে শীত ঋতুটা অ্যান্সার হবে। ওকে, তারপর দেখো এখানে আফরোজা তার মামার বাসায় বেড়াতে এসে জানতে পারলো যে ওই দিন মামাতো ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠান, চারদিকে আলোকসজ্জা, সবাই নতুন জামা পরেছে, বাড়িতে অনেক অতিথি এসেছে। আফরোজা চমৎকার গান গাইতে পারে বিধায় আফরোজার মামা তাকে জন্মদিনের একটি গান গাইতে বললো। আফরোজা গান গাওয়া শুরু করে কেঁদে ফেললো, কারণ 3 বছর পূর্বে এই দিনে তার বাবা মরে যায়। দেখো এখানে সে কিন্তু গান গিয়েছে, কিন্তু তারপর কি তার বাবার কথা মনে পড়েছে। উদ্দীপকের আফরোজার মামা তাহার এই পরে মনে কবিতার কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? এখানে কিন্তু আফরোজার মামা হবে কি অবশ্যই কবি ভক্ত। কবি ভক্ত কি কবিকে গান রচনা করতে বলেছেন, কবিতা রচনা করতে বলেছেন এখানে, তাহলে কবি ভক্তের সাথে আফরোজার মামার কি মিল আছে? এরপর দেখো এখানে এই সেম উদ্দীপকে এবং তাহারে পরে মনে কবিতার মধ্যে যোগপত ভাবে কোনটা ফুটে উঠেছে? দেখো এখানে একটা হচ্ছে নির্লিপ্ততা, প্রিয়জন হারানোর বেদনা, স্মৃতিকাতরতা। তো এখানে কিন্তু এই দুইটা জিনিস হয়, নির্লিপ্ততা কোনোভাবে হয় না, প্রিয়জন হারানোর বেদনা আর হচ্ছে কি স্মৃতিকাতরতা। সো 2 আর 3। ওকে, এখানে দেখো ভুলিতে পারি না তারে ভোলা যায় না, বারে বারে মনে পড়ে কেন জানি না। উদ্দীপকের তাহারে পরে মনে কবিতার কোন প্রসঙ্গের সাথে মিল আছে? সেটা কি মাঘের সন্ন্যাসী, শীতকাল। ঠিক আছে, একটাও কিন্তু দেখে আসলাম এরকম একটা জিনিস যে কবির হাজবেন্ডও ছিল অপশনে, শীতকালও ছিল, কিন্তু শীতকালটাই কিন্তু অ্যান্সার হবে, অ্যাপ্রোপ্রিয়েট হবে। ওকে, তারপর আসো সামনে যাই আমরা, সেটা হচ্ছে উদ্দীপক এবং তাহারই পরে মনে কবিতা উভয় ক্ষেত্রে প্রকাশিত হয়েছে কোনটা? এখানে কি এই যে হারানোর বেদনাটা আর স্মৃতিকাতরতা, উদাসীনতা কিন্তু এখানে হয় না, কোনোভাবেই হয় না। অ্যান্সার হবে কি 1 আর 3। এরপর দেখো আমি এখন রিক্ত শূন্য, মন পড়ে রয়েছে তার জন্য। তার শব্দটি তাহার এই পরে মনে কবিতায় কোন বিষয়টাকে স্মরণ করায়? এখানে দেখো সেম জিনিস, শীতকাল। হ্যাঁ, কবি কিন্তু শীতকে, তার হাজবেন্ডের চলে যাওয়া এই ব্যাপারটাকে কবি কিন্তু শীতকাল দিয়ে প্রকাশ করেছেন। বারবার কিন্তু জিনিসটা মেনশন করছি, এটা নিয়েও কিন্তু কোনো না কোনো একটা বোর্ডে প্রশ্ন আসবে এবার তোমাদের, প্রতি বছরই আসে। আমি এখন রিক্ত শূন্য, দেখো এখানে উদ্দীপকের সাথে তাহার এই পরে মনে কবিতায় কোন ভাবের মিল আছে? দেখো রিক্ত স্যার হাহাকারের মিল আছে, দুঃসহ বিষণ্ণতার মিল আছে, উদাসীনতার মিল আছে। এখানে কি সবগুলার কি মিল আছে। তারপর দেখো হিম কুহেলি অন্তরে তলে আজিকে পুলক জাগে, রাঙিয়া উঠেছে পলাশ কলিকা মধুর রঙিন লাগে। এখানে আসলে হিম হবে। হ্যাঁ, তো এখানে দেখো উদ্দীপকটি তাহার এই পরে মনে কবিতার কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? এখানে দেখো কি বলতেছে, এখানে কি তোমার শীতকাল ছিল, শীতকাল থেকে বসন্তকাল এসে গেছে, শীত বিদায় হয়, এখানে প্রাকৃতিক সৌন্দর্য হয়, বসন্ত আগমনের হয়, গ্রীষ্মের দাবদাহের হয়। দেখো এখানে পুলক জেগে গেছে, তো এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হয় কি বসন্তের আগমনটা।
এটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মিল পাচ্ছি এখানে। দেখো যে হিমকুহেলির অন্তরতলে আদিকে পুলক জাগে, মানে কি হিমকুহেলির অন্তরতলে মানে কি শীতকালের মধ্য থেকে যে বসন্তকালের যে আগমনটা, হ্যাঁ, শীতকালকে ভেদ করে সেটাই আমাদের বসন্ত আগমনকে এখানে তুলে ধরা হয়েছে। এরপর দেখো এখানে উদ্দীপকৃত তাহারে পরে মনে কবিতার কোন সুর ধ্বনিত হয়েছে। এখানে দেখো শীতের আগমন, প্রকৃতির পরিপূর্ণতা, শীতের গভীরতা, প্রকৃতির পরিবর্তন। হ্যাঁ, এখানে প্রকৃতির পরিবর্তন জিনিসটা এটা কিন্তু আগেও একটা বোর্ডে আমরা দেখে এসেছি, এটা কিন্তু আসে। দেখো এখানে শীতকাল, হ্যাঁ, হিমকে শীতকাল, এই শীতকাল থেকে শিফট করে যে বসন্তকালটা আসতেছে, সেই বসন্তকালের যে আগমনটা সেটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে। সাধারণত ঈদের দিন প্রচন্ড আনন্দে মেতে ওঠে নীলিমা, সালামি নেওয়া, ঘোরাঘুরি করা, এসব নিয়ে দিন কাটে তার, আমাদের সবার মতো নর্মাল। কিন্তু আজ মাকে মনে পড়ায় সে সবের কোনোটি করতে হলো না তার, বা কোনোটি করতে ইচ্ছে হলো না তার। উদ্দীপকের নীলিমা ও তাহারই পরে মনে কবিতার কবি দুইজনই কি এখানে দেখো প্রকৃতির প্রভাবে প্রভাবিত, এটা কিন্তু না। প্রকৃতির প্রভাবে বিরক্ত, এটাও না। প্রকৃতির সম্পর্কে অনাগ্রহী, এটাও না। ব্যক্তিগত দুঃখে কাতর, এটাই কিন্তু আসলে হয়, এটাই কিন্তু মিলে। হ্যাঁ, তারপর আসো সামনে যাই। সেই উদ্দীপকে নীলিমার কষ্টটুকু তাহারই পরে মনে কবিতার কিভাবে প্রকাশিত হয়েছে? গভীর ক্রন্দন না, দীর্ঘশ্বাসে না, শীতের রিক্ততার বেদনায়। এই তো এইখানেই প্রকাশিত হয়েছে, ঠিক আছে। শীতের যে রিক্ততার বেদনা সেটাতেই এইখানের যে নীলিমা তার মাকে হারিয়েছে সেটাতে প্রকাশিত হয়েছে। এখানে দেখো মুন্না বিশিষ্ট ব্যবসায়ী হঠাৎ তার শিশুপুত্র সড়ক দুর্ঘটনায় নিহত হয়, পুত্র শোকে সে ব্যবসা ছেড়ে দিয়েছে, এমনকি ঈদের নামাজ পড়তেও সে যেতে পারেনি। এখানে উদ্দীপকের মুন্না তাহারই পরে মনে কবিতার কোন চরিত্রকে মনে করিয়ে দেয়? এখানে দেখো উদ্দীপকের মুন্না আর আমাদের যে কবি তার কিন্তু মিল আছে। কবি কি তার হাজবেন্ডকে হারানোর কারণে কবিতা রচনা করতে পারছে না, আর এখানে মুন্না কি করছে? মুন্না হচ্ছে তার ছেলেকে হারিয়ে ব্যবসা ছেড়ে দিয়েছে, ইভেন সে কি ঈদের নামাজটাও পড়তে পারে নাই, ঠিক আছে। তারপর দেখো সেম উদ্দীপকের ও তাহারই পরে মনে কবিতার যুগপত ফুটে উঠেছে কোনটা? সেম দুইটা, মানে কোন জিনিসটা যুগপত হবে ফুটে, মানে সেম কোন জিনিসগুলো আছে এখানে দেখো। নির্লিপ্ততা না, স্মৃতিকাতরতা, প্রিয়জন হারানোর বেদনা, মানে স্বজন হারানোর বেদনা জিনিসটা এটা, ঠিক আছে এটা। ওকে, দেখো এখানে আজ কবিতা উৎসব, দেশের প্রধান কবি হাসান বশির অনুষ্ঠানের প্রধান অতিথি, চারিদিকে হৈ হৈ রব। এর মধ্যেই খবর এলো হাসান বশিরের অতি আদরের এক নাতনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। আয়োজকগণ অনুষ্ঠান স্থগিত করার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হাসান বশির অনুষ্ঠানে এসে উপস্থিত। মঞ্চে দাঁড়িয়ে তিনি বললেন, আমার নাতনি দুর্ঘটনা কবলিত হওয়ায় আমি গভীরভাবে শোকাহত, কিন্তু আমি চাই অনুষ্ঠানটি চলুক। এখানে কিন্তু কবির সাথে একটা বৈপরীত্য আছে, সেটা কিন্তু আমরা পাচ্ছি। দেখো উদ্দীপকের আয়োজকগণ তাহারই পরে মনে কবিতার কার সাথে তুলনা করে? আয়োজকগণ কারা কারা? অবশ্যই কবিভক্ত। কবিভক্ত কি কবিকে কবিতা রচনা করতে বলছেন, আর এইখানে কি আয়োজকরা কি কবিকে নিয়ে এসেছে তার কাছে কিছু শুনবে, তার কবিতা শুনবে, সে কারণে। তারপর আসবো আমাদের যে প্রশ্নটা আছে সেটা, উদ্দীপকের কবি হাসান বশির এবং তাহারই পরে মনে কবিতার যে কবি চিন্তা চেতনা প্রকাশ পেয়েছে কি? দেখো স্মৃতিকাতরতা, মানবমনের রহস্যময়তা, বৈপরীত্য। দেখো স্মৃতিকাতরতা কিন্তু এখানে নাই, এখানে কিন্তু স্মৃতিকাতরতা নিয়ে কোনো মানে কোনো অপশনই নাই। এখানে কি আছে? মানব মনের রহস্যময়তা, বৈপরীত্য। মানব মনের রহস্যময়তা কি? দেখো তার কিন্তু কষ্ট পাওয়ার কথা ছিল, যে কষ্ট পেয়েছে, কষ্ট পেয়েও সে কিন্তু অনুষ্ঠানটা বাদ দেয় নাই। বাট কবি কি কষ্ট পেয়েছে এবং অনুষ্ঠানটাকে বাদ দিয়েছে, তার মানে এখানে কি মানব মনটা একটু রহস্যময় না? অবশ্যই রহস্যময়। ইভেন আমরা সবাই কিন্তু আমাদের লাইফে এই জিনিসটা ফেস করি, আসলে মানব মন কতটা রহস্যময়। হ্যাঁ, ওকে, সো আসো সামনে যাই আমরা। সো এটা আমাদের অ্যান্সার হবে। আমাদের আজকের ক্লাসটা শেষ, আমরা কিন্তু মোটামুটি ইনশাল্লাহ সবগুলো কবিতায় দিয়ে দিব, এবং সবগুলো কবিতা শেষ করার পরে আমরা একটা ওয়ান শট বানায় ফেলবো। ওকে, সো যারা এই যে 25 ব্যাচ আছো বা 26 ব্যাচ আছো, যারা অ্যাডভান্স 26 ব্যাচে তোমাদের যেটা কথা বলবো, আমাদের কিন্তু সামনে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ঢাবি সহ যে খ ইউনিভার্সিটি, তার জন্য যে আমাদের কোর্সটা বিজয় 2.0, সেটা নিয়ে যদি একটু কথা বলি, মানবিক প্লাস বিভাগ পরিবর্তন। মানে তোমরা যারা আর্টসের আছো বা সায়েন্স কমার্স থেকে যারা আর্টসে শিফট করেছো ভার্সিটিতে,
ঠিক আছে, তাদের জন্য আমাদের এই কোর্সটা এখানে কি 150+ লাইভ ক্লাস পাবে তুমি, অভিজ্ঞ রাবিয়ান টিচার প্যানেল পাবে। হ্যাঁ, আমাদের যে এক্সট্রা যে কোর্সগুলো আছে, আমাদের রিটেন কোর্স, সেকেন্ড টাইমের কোর্স, এগুলো ফ্রি পাবে, বেস্ট ম্যাটেরিয়ালস পাবে, সবকিছু ক্লাসগুলো সাজানো পাবে। ঠিক আছে, সো বেস্ট একটা কোর্স, আর ডিটেলস আমরা তোমাদেরকে দিতে পারবো। তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে অবশ্যই। হ্যাঁ, এখানে নাম্বার দেওয়া আছে। প্লাস আমাদের কোর্স ফি কিন্তু 3000 টাকা শুধুমাত্র প্রথম 200 জনের জন্য। প্রথম 200 জন যারা ভর্তি হবা তারা কিন্তু 3000 টাকায় ভর্তি হতে পারবা। এটা কিন্তু বেশি দিন পাবা না। সো যারা ভিডিওটা দেখছো বা যারা ভিডিওটা দেখবা তোমরা কিন্তু তাড়াতাড়ি ভর্তি হয়ে যেও। ওকে, তাহলে ধন্যবাদ সবাইকে ক্লাসটা করার জন্য। তোমাদের যাদের সামনে বোর্ড পরীক্ষা, অনেকে হয়তো বোর্ড পরীক্ষা একদম আগে আগে দেখবা, থেকে বেস্ট অফ লাক। সবাই ঠিকঠাক মতো পড়াশোনা করো, যে কোনো প্রবলেম হলে অন্বেষণে জানাও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।